এই লোকটা তার সদ্য বিয়ে করা বউকে লন্ডনে পাঠিয়ে দেয় ক্যারিয়ার গড়ার জন্য, যেখানে মানুষ বিয়ে করা বউয়ের থেকে একদিনও দূরে থাকতে কষ্ট পায়, সেখানে কিনা এই ব্যক্তি বউয়ের থেকে টানা 11 বছর দূরে থেকেছে, কারণ তার ভিসা হচ্ছিল না। অবশেষে তার ওয়াইফ তার ভিসা রেডি করে তাকে লন্ডনে ডেকে পাঠায়, কিন্তু সেখানে গিয়ে বেচারা জানতে পারে তার ওয়াইফ তো আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই এই লোকটা তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার জন্য এক উকিলের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে পড়ে যায় আর এক সুন্দরী ললনার ফাঁদে, তাও আবার বিবাহযোগ্য এক মেয়ের মা। কিন্তু বস, গল্প কিন্তু এখানেই শেষ না, এর মধ্যেই আবার তার পুরনো ওয়াইফও ফিরে চলে আসে। সবকিছু মিলিয়ে এক জগা খিচুড়ি সিচুয়েশন তৈরি হয়, সাথে একের পর এক টুইস্ট তো থাকছেই, যেগুলো দেখার পর আপনার মাথা তো ঘুরবেই, সাথে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো যেমন ভাবনা তেমন কাজ। আজকে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া একদম গরমাগরম মুভি সান অফ সর্দার 2 এর গল্পটা। তবে শুরুতেই বলে রাখি, এই মুভির মধ্যে কোনো লজিক খোঁজার চেষ্টা করবেন না, এটা সম্পূর্ণ ফানি একটা মুভি, তাই ফান হিসেবে এটাকে দেখবেন। আশা করি গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন এখন কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা জাসি নামের একটা লোককে দেখতে পাই। ডিম্পল নামের একটা মেয়ের সাথে তার খুব ধুমধাম করে বিয়ে হয়। দুজনেই ভীষণ খুশি ছিল, কিন্তু বিয়ের পরপরই ডিম্পল চাকরির খাতিরে লন্ডনে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় সে খুব দ্রুতই জাসির জন্য ভিসার ব্যবস্থা করে দেবে। কিন্তু দেখতে দেখতে 11টা বছর পার হয়ে যায়, তবে জাসির ভিসার এখনো কোনো খোঁজ নেই। তাই জাসি একদিন রেগে মেগে তার মাকে বলে, যদি আর 1 মাসের মধ্যে ভিসা না আসে তাহলে আমি ডিম্পলকে দেশে ফিরিয়ে আনবো, এভাবে আর ভালো লাগছে না। ঘটনাক্রমে সেই রাতেই ডিম্পল তাকে ফোন করে জানায় যে তার ভিসা চলে এসেছে। জাসি সেটা শুনে অবাক হয়ে যায়, সে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে যখন বিষয়টা তার মাকে জানায় তখন তার মাও ভীষণ খুশি হয়। এরপর সে খুশিতে নাচতে নাচতে পৌঁছে যায় লন্ডনে। এয়ারপোর্টে ডিম্পল তাকে রিসিভ করতে এসেছিল, সেটা দেখে জাসি তো খুশিতে দৌড়ে গিয়ে ডিম্পলকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ডিম্পল তাকে আটকে দেয়, কারণ তখন তার সাথে তার বন্ধু রবিন আর তৃষা ছিল। এরপর তারা একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার পথে জাসি ডিম্পলকে অনেক কথা বলতে থাকে, কিন্তু ডিম্পল তার কোনো কথার উত্তর দেয় না। ওদিকে রবিনরা আবার এসব দেখে মুচকি মুচকি হাসছিল। ব্যাপারটা জাসির কাছে একটু অদ্ভুত লাগে, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ডিম্পল জাসিকে বলে, আমি ডিভোর্স চাই, এই জন্যই তোমাকে এখানে ডেকে এনেছি। প্রথমে জাসি তার কথা মানতে চায় না, মনে করে ডিম্পলরা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু পরে যখন ডিম্পল জানায় যে রবিন তার ফ্রেন্ড নয় বরং বয়ফ্রেন্ড, আর সে জাসিকে ডিভোর্স দিয়ে রবিনকে বিয়ে করতে চায়, তখন বেচারা জাসির মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে ডিম্পল তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তখন ডিম্পল বলে, কি করব বলো, তোমার ভিসা আসতে 11 বছর লেগে গেল, এটা কি আমার দোষ? এই 11 বছর একা একা থাকা আমার জন্য মোটেও সহজ ছিল না, তাই তো আমি রবিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছি। সেটা শুনে জাসি রেগে গিয়ে বলে, আমিও তো 11 বছর একা ছিলাম, কই আমার মাথায় তো এসব আসেনি। তখন ডিম্পল বলে, দেখো তুমি অনেক মহান মানুষ, কিন্তু আমি তোমার মতো মহান নই। এই কথা বলে সে জাসিকে আবারও দেশে ফিরে যেতে বলে। জাসি বেচারা তখন মুখটা কালো করে বাড়ির থেকে বেরিয়ে আসে ঠিকই, তবে দেশে ফেরে না। সে তার আরেক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। তাদের চেহারার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল কেউ জাসিকে খুব একটা পছন্দ করে না, কিন্তু এত দূর থেকে এসেছে, তাকে তো ফেলেও দেওয়া যায় না। অবশ্য জাসিকে পছন্দ না করার কিন্তু যথেষ্ট কারণও আছে। এই লোকটা কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারে না, সব জায়গায় কোনো না কোনো ঝামেলা তাকে করতেই হবে। তবে সে কিন্তু এটা ইচ্ছাকৃত করে না, ভুলবশত হয়ে যায়। তো এভাবেই লন্ডনে তার দিন কাটতে থাকে। ওদিকে আমরা রাবেয়া এবং তার পরিবারকে দেখতে পাই। তারা মূলত পাকিস্তানি, তবে বহু বছর ধরে তারা লন্ডনে অর্কেস্ট্রার বিজনেস করছে, অর্থাৎ বিভিন্ন ইন্ডিয়ান এবং পাকিস্তানি বিয়ে বা অনুষ্ঠানে পারফর্ম করে। তো সেদিনও তারা তাদের পুরো পরিবার সহ একটা পাঞ্জাবি বিয়েতে পারফর্ম করতে যায়, কিন্তু পারফরমেন্স শেষে হঠাৎ করেই রাবিয়ার হাজবেন্ড দানিশ কোথাও উধাও হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রাবিয়ার আগে গজগজ করতে করতে বাড়ি ফিরে দেখে দানিশ ভীষণ অসুস্থ, সে বেড থেকে উঠতেই পারছে না। সেটা দেখে রাবিয়ার মনটা নরম হয়ে যায়। দানিশ তাকে কিচেন থেকে তার জন্য একটু পানি এনে দিতে বলে।
রাবিয়া তার জন্য পানি আনতে গেলে দানিশ সেই সুযোগে জানালা থেকে ঝাঁপ দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেটা দেখে রাবিয়া তেড়ে আসে তাকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে দানিশ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আসলে তার একটা রাশিয়ান মেয়ের সাথে চক্কর চলছিল, আর তাই দানিশ সেখান থেকে পালিয়েছে। এটা নিয়ে পুরো পরিবার ভীষণ আপসেট হয়ে পড়ে। তখন রাবিয়ার মেয়ে সাবা তাকে বলে ওঠে, এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, বাবা তোমাকে মোটেও ভালোবাসতো না, সে তো শুধু টাকা আর নিজেকেই ভালোবাসে, আর ভালোবাসে সুন্দরী সুন্দরী মেয়েদের। এই কারণেই তো আমার মা মারা যাওয়ার পরদিনই তোমাকে বিয়ে করে এনেছিল। ও আচ্ছা, তাই তো ভাবি এত ইয়াং একটা মেয়ে এত বড় মেয়ের মা হয় কিভাবে। অবশ্য বোটক্সের যুগে সবই সম্ভব। যাই হোক, এটা তো পরিষ্কার যে রাবিয়া সাবার আপন মা নয়, আর বাকি কাহিনীটা আমরা পরে জেনে নেব। এখন আমরা দানিশের উপর ফোকাস করি। রাবিয়া সাবাকে চ্যালেঞ্জ দেয় যে দানিশ যদি 15 দিনের মধ্যে ফেরত না আসে তাহলে সে নিজের নাম পাল্টে দেবে। কিন্তু দুঃখের বিষয়, 1 মাস পার হয়ে যাওয়ার পরেও দানিশের কোনো খোঁজ পাওয়া যায় না। এরই মাঝে সাবা আবার একটা বড়লোক ছেলেকে পটিয়ে ফেলে। ছেলেটার নাম ছিল গোগি। সাবা তার সাথে ভীষণ খুশি। তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং বিয়েও করতে চায়। কিন্তু সমস্যা হলো সাবার পরিবারের ব্যাপারে গোগি কিছুই জানতো না। যখনই পরিবারের কথা উঠত তখনই সাবা গোগিকে ভুলিয়ে ভালিয়ে বিষয়টা এড়িয়ে যেত, কারণ গোগিরা হচ্ছে ফুল অন পাঞ্জাবি। এখন সে যদি জানতে পারে যে সাবা পাকিস্তানি তাহলে হয়তো তাদের সম্পর্কটা টিকবে না। ওদিকে গোগিও তার পরিবারের বাইরে গিয়ে কিছু করবে না। সাবা তাকে বারবার কনভিন্স করার চেষ্টা করতে থাকে পালিয়ে গিয়ে বিয়ে করার জন্য, কিন্তু গোগি রাজি হয় না। তার কথা সে যেভাবেই হোক নিজের বাবাকে রাজি করাবে। তার কাছে ধনী গরিব ব্রাহ্মণ শূদ্র জাতিভেদ বলে কোনো বিষয় নেই, কিন্তু সে তো আর এটা জানে না যে সাবার সাথে শুধু তার জাতিভেদই নয়, ধর্ম আর সেই সাথে দেশেরও ভেদাভেদ আছে। এদিকে আবার জাসির বন্ধুর বাড়িতে বাঁধে এক ঝামেলা। ছেলেটার ওয়াইফ জাসিকে নিয়ে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। তাই সে জাসিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন জাসি বেচারা বাধ্য হয়ে তাকে বলে দেয় যে তার যাওয়ার কোনো জায়গা নেই। ডিম্পল অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তাই সেখানে থাকা তার পক্ষে সম্ভব নয়। সেটা শুনে তার বন্ধু অবাক হয়ে যায়। সে জাসিকে বলে, দেখো, তোমার এখন একটা ভালো উকিল দেখা উচিত। ডিম্পল যখন চলেই গেছে তাহলে আইনি কাজকর্মগুলো সেরে ফেলো। বন্ধুর কথা মতো জাসি সেই উকিলের সঙ্গে দেখা করতে চলে যায়। ওদিকে রাবিয়া দানিশকে জেলাস ফিল করিয়ে ফেরত আনার জন্য বন্ধুদের সাথে মিলে একটা ইনোভেটিভ প্ল্যান বানায়। তো প্ল্যানটা এরকম ছিল যে রাবিয়া র্যান্ডম কোনো ছেলের সাথে অ্যাফেয়ারের নাটক করবে। তার বিশ্বাস দানিশ বিষয়টা জানলে অবশ্যই ফিরে আসবে। তো সেই প্ল্যান অনুযায়ী রাবিয়াও চলে যায় সেই ছেলের সঙ্গে দেখা করতে, কিন্তু সে যে কার সাথে দেখা করতে যাচ্ছে এটাই বেচারি জানতো না। ঘটনাক্রমে তার সাথে দেখা হয়ে যায় জাসির। তখন একটা দারুণ কনফিউশন সৃষ্টি হয়। রাবেয়া জাসিকে তার ব্লাইন্ড ডেট মনে করে, অন্যদিকে জাসি রাবেয়াকে মনে করে তার উকিল। তাই বেচারা সরল মনে রাবেয়াকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা আপনার রেটটা যেন কত? কথাটা শুনে রাবিয়ার মাথা গরম হয়ে যায়। স্বাভাবিকভাবেই কোনো ভদ্র মেয়ে এরকম কথা শুনলে নিশ্চয়ই তার মাথা গরম হবে। তাই সে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে জাসির হাতের ভেতর একটা কাঁটা চামচ গেঁথে দেয়। হতবাগা জাসি হাত থেকে রক্ত বেরিয়ে পড়তে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। রাবিয়া অবশ্য নিজেও এরকম কিছু করতে চায়নি, রাগের মাথায় হয়ে গেছে। তাই সে জাসিকে সামলানোর চেষ্টা শুরু করে। আর তখনই সেখানে জাসির আসল উকিল চলে আসলে রাবিয়া সব ঘটনা বুঝতে পারে। এখন ভুল যেহেতু একটা করেই ফেলেছে, তার মাসুলও তো তাকে দিতে হবে। তাই সে জাসিকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। এতে অবশ্য জাসিরও একটু উপকার হয়, কারণ রাবেয়া তার বাড়ির জন্য একটা সাবলেট খুঁজছিল, আর জাসিরও থাকার মতো কোনো জায়গা ছিল না। তাই সে এরপর থেকে রাবেয়াদের সাথে থাকারই সিদ্ধান্ত নেয়। এরই মাঝে জাসির কাছে তার মায়ের কল আসে। লন্ডনে আসার পর থেকে সে একবারও তার মায়ের সাথে কথা বলেনি। যতবার সে জাসিকে ফোন করেছে জাসি কলটা কেটে দিয়েছে। এছাড়া আর সে কি বা করবে? এখানকার এসব ঘটনা জানিয়ে সে তার মাকে কষ্ট দিতে চাচ্ছিল না। তো রাবিয়ার মাথায় তখন একটা আইডিয়া আসে। সে মুখে ফেস মাস্ক লাগিয়ে ডিম্পল সেজে জাসির মায়ের সাথে কথা বলে। বউ ছেলেকে হাসি খুশি দেখে জাসির মা ভীষণ খুশি হয়, আর মায়ের খুশি দেখে জাসিও মনে একটু স্বস্তি পায়। সেই রাতে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। জাসি পুরো বাড়িতে আগুন আগুন বলে হাঙ্গামা শুরু করে দেয়, কিন্তু পরে জানা যায় গোগি আসলে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে সাবাকে বিয়ের জন্য প্রপোজ করতে এসেছিল। কিন্তু জাসি তো আর এইসব কিছু জানতো না।
তাই সে পানির ট্যাপের সাথে পাইপ লাগিয়ে গগি বেচারার সব প্ল্যান ভেস্তে দিতে যাচ্ছিল। সৌভাগ্যবশত রাবিয়ারা সঠিক সময়ে তাকে রুমের ভেতর আটকে ফেলে। এদিকে গগি ওই দিনই তাদের বিয়ের ব্যাপারে সাবার বাবার সঙ্গে কথা বলতে চায়। সেটা শুনে সাবা তো ভীষণ ঘাবড়ে যায়। কোনো মতে সে গগিকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠায়। সে আগে থেকেই গগিকে ভয় দেখিয়ে রেখেছিল যে তার বাবা কখনোই লাভ ম্যারেজে সাপোর্ট করবে না। তাই গগি এবার নিজের বাবা রাজা সান্ধুর সাথে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়। এমনিতে রাজা খুব চিলমুডের মানুষ, কিন্তু জাতিভেদটাকে সে খুব কড়াকড়িভাবে মান্য করে। তার সব থেকে অপছন্দ হচ্ছে পাকিস্তানিরা। এতটাই অপছন্দ যে সে কোনো পাকিস্তানিকে সামনে পেলে হয়তো মেরেই ফেলবে। তো গগি যখন তাকে সাবার ব্যাপারে জানায় তখন সে সবার আগে সাবার কাস্ট এবং বংশের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। গগি তখন বাধ্য হয়ে আবারও সাবাকে তার বাবা এবং পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সাবা এবারও তাকে কিছুই বলতে চায় না। তখন গগি তাকে বোঝায় যে দেখো, আমাদের বিয়ের জন্য পরিবারের রাজি হওয়াটা জরুরি, আর তোমার ফ্যামিলির ব্যাপারে না জানতে পারলে আমি আমার বাবার সাথে কথাই বলতে পারছি না। সেটা শুনে সাবা আবার রেগে গিয়ে বলে, এসব কথা প্রেম করার সময় মনে ছিল না? তখন কি বাবার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিলে যে এখন বিয়ে করার জন্য বাবার পারমিশন লাগবে? এই কথা বলে সে গগির সঙ্গে ব্রেকআপ করে নেয়। কিন্তু মন থেকে তো আর ভালোবাসার মানুষকে এত সহজে সরিয়ে ফেলা যায় না। তাই বেচারি হাউমাউ করে কাঁদতে শুরু করে। তার এই অবস্থা দেখে সবাই ভীষণ আপসেট হয়ে যায়। রাবিয়া তাকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই দানিশের সাথে কথা বলছি, ও আসলে আমরা গগির বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা শুনে সাবা বলে ওঠে, কোনো দরকার নেই, বাবা আসলে আরো বেশি ঝামেলা পাকাবে। তাছাড়া গগিরা পাক্কা পাঞ্জাবি, তারা আমার আব্বু আম্মুর সাথে না, আমার বাপু আর বেবের সাথে দেখা করতে চায়। অর্থাৎ তারাও এটা এক্সপেক্ট করছে যে সাবারা একটা পাঞ্জাবি পরিবার হবে, অন্তত একটা ইন্ডিয়ান পরিবার তো হবেই। সেটা শুনে রাবিয়া বলে, ঠিক আছে, আমি তোমার পাঞ্জাবি মা হতে রাজি, কিন্তু সমস্যা হলো বাবা কোথায় পাবো? তখনই হঠাৎ জাসিকে দেখে তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারা সবাই জাসিকে সাবার বাবার অভিনয় করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। প্রথমে সে রাজি না হলেও পরবর্তীতে সবার জোড়াজুড়িতে গগির সাথে ফোনে কথা বলতে রাজি হয়ে যায়। তারা জাসিকে সব কিছু শিখিয়ে দিয়েছিল। সেই কথা মতো জাসি গগিকে ফোন করে তার সাথে কথা বলতে শুরু করে। তাকে কড়া ভাষায় বলে দেয়, দেখো, আমি এসব প্রেমের সম্পর্ক একেবারেই পছন্দ করি না, তাই আমার মেয়ের থেকে দূরে থাকো। সাবা ভেবেছিল এটা শুনে হয়তো গগি ভয় পেয়ে যাবে আর তার সাথে পালিয়ে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই গগির ভয়টাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য সে বলে, আমার বাবা কিন্তু ভীষণ রাগী, তার উপর আবার সে আর্মির কর্নেল, তোমাকে সামনে পেলে নির্ঘাত গুলি করে দেবে, তাই আমাদের পালিয়ে বিয়ে করাটাই ভালো। কিন্তু সে যেটা ভেবেছিল হয় ঠিক তার উল্টোটা। গগি যখন জানতে পারে যে সাবারাও পাঞ্জাবি, তাও আবার সর্দার, তার ওপর আবার সাবার বাবা আর্মির কর্নেল, তখন সে সাবার থেকে বেশি তার বাবার ওপরেই ইমপ্রেস হয়ে যায়। সে খুশিতে নাচতে নাচতে গিয়ে তার বাবাকে খবরটা জানায়, আর তার বাবাও তখন আনন্দে আটখানা হয়ে যায়। জাসির কথা শুনে সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে পরদিনই বিয়ের ব্যাপারে কথা বলতে পৌঁছে যায় সাবাদের বাড়িতে। এদিকে জাসি তো কোনোভাবেই এইসব নাটক করতে রাজি না। তখন রাবিয়া তার জন্য নিজ হাতে খাবার রান্না করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন রাবিয়ার এক বন্ধু কাম বান্ধবী গিয়ে জাসিকে বলে, তুমি এত বোকা কেন? তুমি কি বোঝো না রাবিয়া কেন তোমাকে বারবার সাবার বাবা হতে বলে? জাসি আসলেই তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তখন মেয়েটা তাকে বলে, আরে বোকা, সাবার বাবা মানে তো রাবিয়ার হাজব্যান্ড, সে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই তো তোমাকে বারবার নিজের হাজব্যান্ড পরিচয় দিতে চায়। এই কথা শুনে জাসি বলে ওঠে, তুমি কি বলছো এসব? আমি তো বিবাহিত। তখন মেয়েটা তাকে বোঝায় যে ডিম্পল তো অলরেডি তাকে ছেড়ে চলে গেছে, তাহলে সে অতীত নিয়ে কেন পড়ে থাকবে? তার এখন রাবিয়ার সাথে নতুন ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। সেটা শুনে জাসি বেচারা দোটানায় পড়ে যায়। তার দোটানা কাটানোর জন্য রাবিয়ার বান্ধবীরা তাকে ভীষণ অ্যাট্রাকটিভ একটা ড্রেস পরিয়ে জাসির সামনে আনে। তাকে দেখে তো জাসির মনে লাড্ডু ফুটতে শুরু করে, আর একটা পর্যায়ে সে এবারের মতো গগির পরিবারের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। সে ভেবেছিল রাজারা আসবে তো সাবার বিয়ের ব্যাপারে কথা বলতে, কিন্তু না, আসার পর থেকেই তারা শুধু জাসির সাথেই কথা বলে যাচ্ছিল। সে মিলিটারিতে কি কি করেছে, কোন কোন রেজিমেন্টে কাজ করেছে, আরো কত কি। তাদের এসব প্রশ্ন শুনে জাসি বেচারা টেনশনে পড়ে যায়। এরপর যখন তার কাছে মিলিটারির একটা গল্প শুনতে যাওয়া হয় তখন তো সে আরো বেশি ঘাবড়ে যায়।
অনেক ভাবনা চিন্তার পর তার মাথায় একটা আইডিয়া আসে। সে ফেমাস বলিউড মুভি বর্ডারের গল্পে নিজের নামটা বসিয়ে রাজাদের শুনিয়ে দেয়। তার বীরত্বের গল্প শুনে রাজা তো ভীষণ ইমপ্রেস হয়ে যায়। আরো বেশি ইমপ্রেস হয় তখন যখন জাসি এক্সাইটেড হয়ে পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে নানা রকম কথা বলতে শুরু করে। কিন্তু রাজা ইমপ্রেস হলেও রাবিয়ার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছিল। গগিরা চলে যাওয়ার পর সে জাসিকে ওয়ার্নিং দেয় যে এরপর থেকে ভুলেও যেন সে কখনো পাকিস্তানিদের ব্যাপারে আর কোনো খারাপ কথা না বলে। শুরু থেকেই জাসি এটা নিয়ে টেনশন ছিল যে একদল মেয়ের মাঝখানে সে ফেসে গেছে, কিন্তু এখন যখন সে বুঝতে পারে যে সে মেয়েগুলো সব পাকিস্তানি, তখন তার টেনশন আরো বেশি বেড়ে যায়। এদিকে গগির বাবা এই বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং সাবাদের পুরো পরিবারকে তাদের গ্রামের বাড়িতে ইনভাইট করে। কিন্তু সমস্যা হলো সেখানে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্লেন, আর জাসি তো প্লেনে উঠতে ভীষণ ভয় পায়। সেটা শুনে রাবিয়ার বান্ধবী বলে, লন্ডনে কি হেঁটে হেঁটে এসেছিলে? তখন জাসি তাদেরকে জানায় সে লন্ডনে তো প্লেনে করেই এসেছে, কিন্তু ভয় কমানোর জন্য প্লেনে ওঠার আগে আফিম খেয়ে নিয়েছিল। এটা শুনে তো সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এখন তারা লন্ডনে আফিম কোথায় পাবে? অনেক ভাবনা চিন্তার পর তাদের মাথায় একটা আইডিয়া আসে। যেহেতু পপি ফুলের বীজ থেকে আফিম তৈরি হয়, তাই তারা পপি ফুল খোঁজার জন্য পৌঁছে যায় কবরস্থানে। সেখান থেকে তারা রীতিমতো অন্য একটা গ্রুপের সাথে ঝগড়া করে পপি ফুল চুরি করে এনে সেটার চা বানিয়ে জাসিকে খাওয়ায়, আর তারপর তাকে নিয়ে রওনা হয়ে যায় গগিদের বাড়ির উদ্দেশ্যে। তবে সেখানে গিয়েও জাসির ঘোর কাটে না। সে ফসলের মাঠে থাকা কাকতারুয়াদের ফিল্ম অ্যাক্ট্রেস মনে করতে শুরু করে দেয়। শুধু কি তাই, বিন্দাস তাদের সাথে ডান্স করতে থাকে। তার এমন অদ্ভুত কাজকর্ম দেখে রাজার মনে একটু খটকা লাগে ঠিকই, তবে বাকিরা মিলে সেটা সামলে নেয়। এরপর তারা সবাই বিয়ের ব্যাপারে কথা বলতে বসে। দুই পরিবারের মধ্যে যেহেতু একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, তাই রাজা চাচ্ছিল না এর মধ্যে কোনো মিথ্যে বা লুকোচুরি থাকুক। লোকটা যেমন পাকিস্তানিদের অপছন্দ করত, ঠিক তেমনি অপছন্দ করে মিথ্যে কথা বলা। তাই সে নিজের পরিবারের সমস্ত সিক্রেট সাবাদেরকে জানিয়ে দেয়। এমনিতেই সবকিছু ঠিকঠাকই আছে, তবে সমস্যা হলো তার বাবা অর্থাৎ গগির দাদাকে নিয়ে। লোকটা আর্টের ভীষণ বড় ফ্যান, বিশেষ করে ডান্স। এই কারণে সে একের পর এক 3 জন মহিলাকে বিয়ে করেছে শুধুমাত্র তাদের ডান্স দেখে ইমপ্রেস হয়ে। কিন্তু রাজা তার বাবার এই কাজকর্ম মোটেও সহ্য করতে পারে না। এই কারণে গগির দাদাকে তার নতুন দাদি সহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। গগির বর্তমান দাদিও কিন্তু একজন আর্টিস্ট, ভীষণ ভালো পোল ডান্স করে সে। এই কথা শুনে জাসির মনে পড়ে যায় যে তার বন্ধু তাকে বলেছিল লন্ডনে গেলে অবশ্যই পোল ডান্স দেখবে, এটা লন্ডনের সব থেকে বড় আকর্ষণ। তো এখন যেহেতু তাদের আত্মীয় এত ভালো একজন ডান্সার, তাই সে নেশার ঘরে গগির দাদিকেই ডান্স করার জন্য অফার করে দেয়। সেই সময় বাকিরা বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, তাই গগির দাদিও খুশি মনে তার এই হ্যান্ডসাম নতুন আত্মীয়কে ডান্স করে দেখাতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়ে বেচারির ডান্স শেষ হওয়ার আগেই সে নিজেই শেষ হয়ে যায়, অর্থাৎ মারা যায় আর কি। সেটা দেখে জাসি ভীষণ ভয় পায়। সে আর কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, তাই সুযোগ বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে। রাবেয়ারা সবাই তাকে বোঝায়, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জাসি এবার আর কারো কথা শুনতে চায় না। তখন রাবিয়াও হাল ছেড়ে দেয়, কারণ সাবা তো তার মেয়ে, জাসির তো আর না। তাই রাবিয়াকে হেল্প করার জন্য সে বাধ্যও নয়। তখন রাবিয়ার বান্ধবী জাসিকে একটা ঘটনা শোনায়। সে জাসিকে জানায় যে রাবিয়া আসলে সাবার আপন মা নয়, সে আসলে সাবার খালা। সাবার মা মারা যাওয়ার পর দানিশ রাবিয়াকে এটা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল যে সে একা সাবার দেখাশোনা করতে পারবে না। বোনের মেয়েটাকে মা ছাড়া কষ্ট পেতে হবে ভেবে বেচারি নিজের সব সুখ জলাঞ্জলি দিয়ে দানিশকে বিয়ে করে। কিন্তু এখন সেই লোকটাই তাদেরকে ছেড়ে এক রাশিয়ানের সাথে পালিয়েছে। কথাগুলো শুনে জাসি ভীষণ ইমোশনাল হয়ে যায় আর এবারও সাবাদের সাহায্য করতে রাজি হয়। কিন্তু এসবের মাঝে ঘটে যায় আর এক কাণ্ড। বউ মারা যাওয়ার কষ্টে গগির দাদা বিয়েটা পোস্টপন করে দিতে চায়। এই খবর শুনে তো রাবিয়ারা সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ দিন যত যাবে ততই তো তাদের ধরা পড়ার চান্স বাড়বে। তাছাড়া ওই বৃদ্ধ মহিলার মৃত্যু তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা তো ভয়ঙ্কর কোনো ব্যাপার না, তাই না? তখন আর কোনো উপায় না পেয়ে তারা আবারও চলে যায় কবরস্থানে। সেখান থেকে পপি ফুল এনে সেটার চা বানিয়ে এবার গগির দাদাকে খাইয়ে দেয়। এতে করে আফিমের নেশায় লোকটা তার সমস্ত শোক ভুলে বিয়ের প্রস্তুতির পারমিশন দিয়ে দেয় এবং তার পরদিন থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিন্তু পাঞ্জাবি বিয়ে হওয়া সত্ত্বেও কোনো রকম গান বাজনা না থাকায় সবাই খুব বোর ফিল করছিল।
এরই মাঝে রাবিয়া এবং তার বান্ধবীরা লুকিয়ে লুকিয়ে একটু ড্রিঙ্ক করে ফেলে আর সেই নেশার ঘুরে পাগলের মতো নাচতে শুরু করে। তখন বাকিরাও তার সাথে গিয়ে জয়েন করে, শুধুমাত্র রাজা আর তার পরিবার ছাড়া। সে তো ডান্সারদেরকে সহ্যই করতে পারতো না, এই কারণে সে চিৎকার করে সবাইকে থামতে বলে। সেই সাথে রাবিয়াদেরকে বেশ অপমান করে। ওদিকে জাসি কোনো রকম ঝামেলার আভাস পেয়ে আগে থেকেই পালিয়ে গিয়েছিল। তবে যাওয়ার পথে হঠাৎ তার কাছে তার মায়ের কল আসে। সে কোনো মতে তার মাকে বুঝিয়ে শুনিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তার মা তাকে বলে দেয়, আমি জানি ডিম্পল তোমার সাথে থাকতে চায় না, আর এই কয়দিন ধরে আমার সাথে যে মেয়েটা কথা বলেছে সে ডিম্পল না। মায়ের কথাগুলো শুনে জাসি ভীষণ অবাক হয়ে যায়, তবে সে কিছু বলার সুযোগ পায় না। তখন তার মা বলে, তুমি নিজের সংসারটা তো আগলে রাখতে পারোনি, কিন্তু এখন একটা মেয়ের সংসার সাজানোর চেষ্টা করছ। শুনে খুব ভালো লাগলো, কিন্তু মনে রাখবে, একবার তুমি যে পথে পা বাড়িয়েছ সেখান থেকে কখনো পিছপা হবে না। মায়ের কথা শুনে জাসি এবার জেদ ধরে বসে যে সাবার বিয়ে সে এবার দিয়েই ছাড়বে। তাই সে আবারও অনুষ্ঠানে ফিরে গিয়ে বেশ কড়া গলায় রাজাকে বলে, আপনাদের সমস্যা কোথায়? ভারতীয়দের কোন অনুষ্ঠানে ডান্স থাকে না সেটা বলুন। হোক সেটা গুজরাটি, হোক সেটা বাঙালি, বা হোক সেটা পাঞ্জাবি, সব গোত্রে সব অনুষ্ঠানেই তো মানুষ আনন্দ উপভোগ করার জন্য ডান্স করে। সেখানে রাবিয়া যদি নিজেরই মেয়ের বিয়ের খুশিতে একটু ডান্স করেও ফেলে, তাতে ক্ষতি কোথায়? তার কথাগুলো শুনে রাজা একেবারে চুপ হয়ে যায়। এদিকে জাসির এই কথাগুলো শুনে রাবিয়া ভীষণ রকম ইমপ্রেস হয়ে যায়। সে জাসিকে পার্সোনালি স্পেশাল ভাবে একটু থ্যাংক ইউ জানানোর চেষ্টা করে, কিন্তু বেচারির সেই চেষ্টা সফল হয় না। আসলে সেও মনে মনে জাসিকে ভালোবেসে ফেলেছিল। সে যাই হোক, পরদিন জাসি গগির দাদাকে আপসেট হয়ে বসে থাকতে দেখে। লোকটা জাসিকে বলে, জানো, গগির এই নতুন দাদিকে না আমি সহজে ভুলতে পারবো না। ওর থেকে বেশি আমি ওর ডান্সকে পছন্দ করতাম। তখন জাসি মজা করে বলে দেয়, আরে মন খারাপ করে বসে থেকে তো আর লাভ নেই, আপনি বাইরে যান, একটু ঘুরুন ফিরুন, দেখুন আরো অনেক আর্টিস্টদের দেখা পেয়ে যাবেন। গগির দাদা হয়তো তার এই কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলে এবং বাইরে বেরিয়ে সত্যি সত্যি গগির আরো একজন নতুন দাদিকে তুলে নিয়ে চলে আসে। সেটা দেখে রাজার মাথায় যেন আগুন ধরে যায়, কিন্তু বাবা তো কিছু বলতেও পারবে না। এরপর তারা সবাই মিলে গান শুটের প্র্যাকটিস করছিল। তখনই হঠাৎ সেখানে জাসি চলে আসলে রাজা তাকেও একটু গুলি চালিয়ে দেখাতে বলে। এই কথা শুনে তো জাসির হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। সে তো গুলি চালানো দূরের কথা, গুলির আওয়াজ শুনলেও ভয় পায়, কিন্তু হবু বেআইয়ের সামনে তো আর নিজের ইমেজটাকে এভাবে নষ্ট করা যাবে না। তাই সে ভয়ে ভয়ে গান পয়েন্ট করে আন্দাজে গুলি চালিয়ে দেয়। স্বাভাবিকভাবেই গুলিটা টার্গেটে লাগে না, সেটা দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে। তখন জাসি এটা বলে বিষয়টা সামলে নেয় যে কাচের বোতলে তো সবাই নিশানা লাগাতে পারে, আমি তো বোতলের গায়ে বসা মাছিটাকে টার্গেট করেছিলাম, গিয়ে দেখে আসুন সেটা মরে গেছে। তাছাড়া আমি আর্মির লোক, ট্যাঙ্ক চালাই, এসব ছোটখাটো পিস্তল নিয়ে আমি খেলি না। বিষয়টায় রাজার হয়তো একটু ইগো হার্ট হয়ে গিয়েছিল, তাই সেবার সত্যি সত্যি ট্যাঙ্ক নিয়ে হাজির হয়ে যায়। জাসি বুঝে উঠতে পারছিল না এবার সে কিভাবে পালাবে। সে তৎক্ষণাৎ রাবিয়াকে ফোন করে ইশারায় বিষয়টা বোঝায়। রাবিয়া তখন গুগল থেকে ট্যাঙ্ক চালানোর প্রসেসটা খুঁজতে শুরু করে। এরই মাঝে রাজাদের জোড়াজুড়িতে জাসি ট্যাঙ্কের ভেতর চলে যায়, কিন্তু সেখানে গিয়ে বাধে আরেক বিপত্তি। ভেতরে কোনো রকম নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই সে আর রাবিয়াদের সাথে যোগাযোগও করতে পারে না। বেচারা এখন কি করবে, তার মাথা একেবারে হ্যাং হয়ে গিয়েছিল। ওপরওয়ালার নাম নিয়ে সে আন্দাজের ওপর কয়েকটা বাটন প্রেস করে দেয়, আর তাতে সত্যি সত্যি ট্যাঙ্কটা চলতেও শুরু করে। সেটা দেখে রাজারা অবাক হয়ে যায়। এখন ট্যাঙ্ক তো চালু হয়ে গিয়েছিল, কিন্তু বন্ধ করার কোনো বাটন তো জাসি খুঁজে পাচ্ছিল না। এবারও সে আন্দাজের ওপর একটা বাটন প্রেস করে দেয়। তখন ট্যাঙ্ক থেকে একটা বোমা গিয়ে পড়ে সামনের জঙ্গলের দিকে। এতে জঙ্গলের ভেতরে ঘাপটি মেরে থাকা রাজার পরম শত্রু বান্টু তার দলবল সহ এসে হুমড়ি খেয়ে সামনে পড়ে। মানে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি কাণ্ড বেঁধে যায়। কোনো মতে সেই দিনটা পার হয়। এরপর আসে সবার কাঙ্ক্ষিত দিন, অর্থাৎ বিয়ের দিন। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবাই বেশ খুশিও ছিল, কিন্তু হঠাৎ করে তাদের খুশিতে ভাটি পড়ে যখন রাবিয়া সেখানে দানিশকে দেখতে পায়। দানিশ তার নতুন ব্যান্ড দল নিয়ে সেখানে মিউজিকের কাজে এসেছিল। তো সে যাতে কোনো ঝামেলা না করতে পারে তাই রাবিয়া নিজেই তার কাছে গিয়ে সবকিছু খুলে বলে এবং তাকে রিকোয়েস্ট করে যে সে যেন সাবার বিয়েটা শান্তিপূর্ণভাবে হয়ে যেতে দেয়। কিন্তু দানিশ যেখানে থাকবে সেখানে কোনো হাঙ্গামা হবে না, তা কি সম্ভব?
সে গিয়ে সবার সামনে চিৎকার করে বলে দেয় রাবেয়া তার ওয়াইফ আর সাবা তার নিজের মেয়ে। এই কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। আর রাবেয়ার কথা না হয় বাদই দিলাম, বেচারি বুঝে উঠতে পারছিল না কি করবে। এরপর সে রাজাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, আসলে আপনার বাবার মতো না আমিও একটা ভুল করে ফেলেছি। জাসি তো বহু বছর ইন্ডিয়াতে ছিল, তাই আমি দানিশের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলাম। প্লিজ আপনি কোনোভাবে বিষয়টা সামলে নিন, বিয়ের অনুষ্ঠানটা যেন কোনোভাবে নষ্ট না হয়। রাজা তখন তার কথা মতো তার লোকদেরকে দিয়ে দানিশকে একটা রুমের ভেতর বন্দি করে রাখে। এরই মাঝে হঠাৎ ডিম্পল কোথা থেকে যেন উদয় হয়ে যায়। সে জাসির হাতে পায়ে ধরে ক্ষমা চায় এবং জানায় রবিন শুধুমাত্র তার টাকার লোভে তার সাথে ছিল। কিন্তু যখন সে বুঝতে পেরেছে যে ডিম্পল জাসিকে ডিভোর্স দেওয়ার পরেও কোনো টাকা পাবে না, তখন সে ডিম্পলকে ছেড়ে চলে গেছে। তাই এখন বেচারি আবারও তার পুরনো স্বামীর কাছে ফিরে আসতে চায়, কিন্তু জাসি কোনোভাবেই তার কথা শুনতে চায় না। এমন সময় তাদের এসব কাণ্ড কারখানা রাজার চোখে পড়ে যায়। তখন জাসিও তাকে আড়ালে নিয়ে গিয়ে সেই একই কথা বলে যে গগির দাদার মতো সেও একটা ভুল করে ফেলেছে। কি আর করার, রাজার প্রচন্ড রাগ হওয়া সত্ত্বেও সে কোনো রিয়াক্ট করতে পারে না, কারণ প্রত্যেকেই উদাহরণ হিসেবে তার বাবার নাম নিচ্ছিল। যাই হোক, সে তার লোকেদেরকে দিয়ে ডিম্পলকেও সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষাটা আর হয় না। ডিম্পল সেখানকার তামঝাম দেখে পুরো কাহিনী বুঝে যায়। এরপর সবার সামনে এসে অ্যানাউন্স করে দেয় যে জাসি তার নিজের স্বামী, আর সে কোনো আর্মির লোক না, গ্রামে নিজেদের জমি জাতি দেখাশোনা করে। এই কথা শুনে রাজা এবার ভীষণ ক্ষেপে যায়, কিন্তু সে কোনো রিয়াক্ট করার আগেই বান্টু তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে যায় এবং রাজার মাথার ওপর আরও একটা বম ব্লাস্ট করে দেয়। সে জানায় গগি রাজার ছেলে না, গগি তার অর্থাৎ বান্টুর ছেলে। বিয়ের আগে গগির মায়ের সাথে তার অ্যাফেয়ার ছিল। এই কথা শুনে রাজা হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না। এমন সময় বান্টু বলে ওঠে, দেখো আমি গগির আসল বাবা, তাই আমি চাই না আমার ছেলের বিয়ে কোনো নাচনেওয়ালির সাথে হোক। এই কথা শুনে রাজা আবারও অবাক হয়ে যায় যে এখানে নাচনেওয়ালিটা আবার কে। ঠিক সেই মুহূর্তে দানিশ একদম চেরি অন দ্য টপের মতো এসে সেখানে হাজির হয়ে যায় এবং তার মাধ্যমে রাবিয়াদের সমস্ত সত্যিটা রাজাদের সামনে চলে আসে। দানিশ কথায় কথায় তাদেরকে জানিয়ে দেয় যে তারা সবাই মূলত পাকিস্তানি এবং তারা লন্ডনে বিভিন্ন প্রোগ্রামে নাচ গানের কাজ করে থাকে। এসব দেখে গগিও এবার সাবাকে ফেলে তার বাবার কাছে চলে যায়। সবাইকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার বাবা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তখন জাসিরা সবাই মিলে রাজাকে বোঝায় যে এই যুগে এসেও এসব জাতপাতে বিশ্বাস করা ঠিক। মানুষকে তো তার পার্সোনালিটি, আচরণ, মানসিকতা দেখে বিচার করা উচিত, তার ধর্ম, জাতি বা জাত দেখে না। তখন সাবা কাঁদতে কাঁদতে রাজার কাছে গিয়ে বলে, বিশ্বাস করুন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করি ঠিকই, তবে সেটা শুধুমাত্র ওই অনুষ্ঠানের আনন্দটা বাড়ানোর জন্য। আমরা কোনো অনৈতিক কাজ করি না বা নিজেদের শরীরেরও সওদা করি না। সবার কথা শুনে রাজার মন গলে যায় এবং সে অনুতপ্ত হয়ে সাবাদেরকে একসেপ্ট করে নেয়। ধুমধাম করে বিয়ে হয় সাবা এবং গগির। এরপর আসে জাসির পালা। সে কাকে বেছে নেবে, রাবিয়া নাকি ডিম্পল? এসব কনফিউশনের মাঝেই হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। ডিম্পলের মাথার উপর বড় একটা ঝাড়বাতি ভেঙে পড়ায় সে অজ্ঞান হয়ে যায়। সেটা দেখে জাসি আর এক মুহূর্ত দেরি না করে ডিম্পলকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, আর রাবিয়া অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে ভেবেই নিয়েছিল জাসি আর কখনো ফিরে আসবে না, কিন্তু কিছুদিন পর সে আবারও ফিরে আসে এবং রাবিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। রাবিয়া তো তখন ভীষণ খুশি হয়ে যায়, আর এখানেই আজকের গল্পটার হ্যাপি এন্ডিং হয়।